তৃতীয় দিন বিকেলবেলা পুরুতমশাই আমার সামনে এসে বসলেন। নানা প্রশ্ন, আমি কে, কোথায় থাকি, এখানে বসে আছি কেন, ইত্যাদি ইত্যাদি। আমি কোনোটারই জবাব দিলাম না। শেষে খুব করুণ সুরে শুধু বললাম, আমি এখানে বসে থাকলে যদি আপনার কোনো অসুবিধা না হয় তাহলে আমায় বসে থাকতে দিন। আমার কথা শুনে পুরুতমশাই অত্যন্ত লজ্জিত হলেন। চতুর্থ দিন দুপুরবেলা একটি দারোয়ান এসে আমার সামনে দাঁড়াল, বলল, আমার সঙ্গে আসুন, ম্যানেজার বাবু ডাকছেন। আমি দীর্ঘশ্বাস ফেলে উঠে কম্পিত পদে উঠোন পার হয়ে অফিস ঘরে গেলাম। চলুন। দুর্গাশঙ্কর উপাধ্যায়কে দেখে মনে হলো ম্যানেজার না হয়ে সংস্কৃতের পণ্ডিত হলে মানাতো ভালো। ফর্সা টকটকে রং, পাকা ভুরু, পাকা গোঁফ, মাথায় সামান্য কটি পাকা চুলে ঘেরা প্রকাণ্ড টাক, পরনে সাদা পাঞ্জাবি আর ধুতি। অফিস ঘরের এক পাশে একটি অতি প্রাচীন টেবিলের উল্টো দিকে এক অতি প্রাচীন চেয়ারে পিঠ সোজা করে বসেছিলেন। প্রশ্ন করলেন, এই তুমি বাঙালি? আমি নিঃশব্দে ওপরে নিচে মাথা নাড়লাম। তো তুমি রোজ এখানে এসে বসে থাকো কেন? হ্যাঁ, কে তুমি, কি চাও? আমার নাম পূর্ণেন্দু ভট্টাচার্য। আমি এই পর্যন্ত বলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে মেঝের ওপর পড়ে গেলাম। সময় জানি না, তবে অনেকক্ষণ বাদে জ্ঞান ফেরার পর বললাম, আমি এসব খাবার খাবো? অফিস ঘরের একটা চেয়ারে আমি তখন বসে, চুল দাড়ি তখনও ভিজে। আমার সামনে টেবিলের উপর ভাত আর পঞ্চব্যঞ্জন। আমার সামনে দাঁড়িয়ে উপাধ্যায় আর কয়েকজন কর্মচারী। উপাধ্যায় বললেন, হ্যাঁ, সব খাবে। ডাক্তারবাবু বললেন 3-4 দিন নাকি তোমার খাওয়া হয়নি। আমি নিঃশব্দে কিছুক্ষণ কাঁদলাম। তারপর মাছ তরকারি সরিয়ে রেখে শুধু নুন দিয়ে খানিকটা ভাত খেয়ে উঠে পড়লাম। উপাধ্যায়ের দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ, তবে ভবিষ্যতে দয়া করে এটা করবেন না। উপাধ্যায় খুব একটা বিচলিত হয়েছেন বলে তো মনে হলো না। কঠিন কণ্ঠে বললেন, তা বাপু এখানেই শান্তি পাবে এরকম কথা তোমার মনে হলো কেন? ঘুরে দাঁড়িয়ে বললাম, শান্তি পাবো কি পাবো না তা তো জানি না, তবে খুঁজতে দোষ কি? বহু জায়গাতেই তো খুঁজলাম, পাইনি তো। তবে হ্যাঁ, আপনাদের পুরুতমশাইয়ের সংস্কৃত উচ্চারণ বড় খারাপ, খুব কানে লাগে। বলে আবার ফিরে গিয়ে মন্দিরের বারান্দায় বসলাম। ডাক এলো সেদিন বিকেল বেলা। একটি কাজের মেয়ে এসে বলল, এই যে দিদিমণি তোমাকে ডাকতেছেন। বুঝলাম, সময় হয়েছে কাছে যাবার। আমাকে যেখানে নিয়ে যাওয়া হলো সেটা মূল বাড়িটার একতলায় একটা অফিস ঘর। মান্ধাতার আমলের মোটা মোটা ফার্নিচার দিয়ে সাজানো। এটাই ছিল কর্তামশাইদের পার্সোনাল অফিস। ঘরটার এক পাশে একটা অতিকায় সেক্রেটারিয়েট টেবিল, তারই সামনে দাঁড়িয়েছিল তিলোত্তমা, আমার শিকার। পাশে উপাধ্যায়, আষাঢ়ের মতো গম্ভীর মুখে। শিকারটিকে দেখে বেশ খুশি হলাম। শিকার হওয়ায় তো এমনি, সুন্দরী তো বটেই, কিন্তু কি ব্যক্তিত্ব! কেবল শুভ্র বসনে বা গায়ের রঙে নয়,
তপক্লিষ্ট মুখ, ঘন কালো চোখ, বা রক্তিম ঠোঁট ঘিরে জল করছে একটা শান্ত, দৃঢ় এবং দুর্ভেদ্য জ্যোতি। লম্বা শরীরে সামান্য মেয়েদের ছোঁয়া লেগেছে, কিন্তু তাতে ক্ষতি হয়নি। এমন শিকার না হলে খেলায় আনন্দ কোথায়? বড়বাবুর অত হাসির কারণটা বুঝলাম। তার প্রিয় শিষ্য আমি ওই পাথর কঠিন সৌন্দর্যটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করছি, সে দৃশ্য কল্পনা করেই ওনার অত পুলক হয়েছিল। তিলোত্তমা মৃদু স্বরে অথচ গম্ভীর গলায় প্রশ্ন করল, খাবার দেওয়া হয়েছিল, খাওনি কেন? আমি মাথা নিচু করে যথাসাধ্য ক্ষীণ কণ্ঠে বললাম, এইসব খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। তিলোত্তমা একটু ইতস্তত করে বলল, তোমার নাম শুনলাম পূর্ণেন্দু ভট্টাচার্য, ব্রাহ্মণ। দেখে তো ভদ্র সন্তান বলেই মনে হচ্ছে। পুরুত মশাইয়ের উচ্চারণে ভুল ধরেছ, তার মানে লেখাপড়াও কিছু জানো। তা কত দূর পড়াশোনা করেছ? এমএ পাশ করেছি, ইকোনমিক্সে আর সংস্কৃতে। আমার কথা শুনে তিলোত্তমা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। বুঝলাম শখটা লেগেছে। তারপর বলল, তুমি মানে আপনি ইকোনমিক্সে এমএ পাশ করে এমন পাগলের মতো চেহারা করে ঘুরে বেড়াচ্ছেন কেন? তার উপর 3 দিন খাননি, এখানেই বা এসে পড়ে থাকছেন কেন? এই একটা মন্দির যেখানে চেঁচামেচি নেই, দর কষাকষি নেই, তপবনের মতো এই জায়গাটা গম্ভীর, সংযত, উদার। তাই এখানে আসি। চট করে চোখ তুলে দেখে নিলাম তিলোত্তমার মুখের রেখাগুলো নরম হয়ে এসেছে। হতেই হবে। আবার একটু চুপ করে থেকে বলল, কি হয়েছে আপনার? আমি আবার সেই পাণ্ডুর হাসিটি দিলাম। বললাম, আপনি সেসব জেনে কি করবেন? সারা জীবন সুখে আর প্রাচুর্যের মধ্যে কাটিয়েছেন। আমার কপালে রুক্ষকেশী অলক্ষী অচঞ্চলা হয়ে বসেছেন। এখন শুধু দিন গুনছি কবে তিনি মরণ ঘাসিটি টানবেন, সেদিন বাঁচব। গল্পটা এরকম, আমার বাবা ছিলেন গরিব স্কুল টিচার, সংস্কৃতের সেকেন্ড পণ্ডিত। আমরা থাকতুম গড়পাড়ে একটা ভাঙা বাড়ির একতলায় 2টো ঘর নিয়ে। 18 বছর বয়সে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করলুম, তখন বাবা মারা গেলেন। বাড়িওয়ালা শ্রাদ্ধের পরদিন আমাদের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলেন। এই পর্যন্ত সত্যি ঘটনা। তারপর আমি মা আর ছোট বোনকে নিয়ে গিয়ে উঠলাম মধ্য কলকাতার এক বস্তিতে। সারাদিন কখনো কুলিগিরি করে, কখনো ছোট ছোট মাল বিক্রি করে অতি কষ্টে সংসার চালাতে চালাতেও রাস্তার আলোয় পড়াশোনা করে বিএ পাশ করলাম। তখন একটা চাকরি পেলাম একটা ওষুধের কারখানায়, কেরানির কাজ, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। 500 টাকা মাইনে। এত টাকা জীবনে কখনো দেখিনি। উত্তরপাড়ায় একটা 2 কামরার ঘর ভাড়া করে সেখানে সবাই মিলে উঠে গেলাম। মা জোর করে ধরে বিয়ে দিয়ে দিলেন। বউ অত্যন্ত গরিব ঘরের মেয়ে, বিধবার গলার কাঁটা, দেখতেও আহামরি কিছু নয়। তারপর কয়েকটা মাস কাটলো স্বপ্নের মতো। সুখ আর আনন্দ যেন উপচে পড়তে লাগলো। আমার ভাগ্য অলক্ষী আড়ালে হাসলেন। আঘাতটা এলো হঠাৎ। আমাদের কারখানায় একদিন সন্ধেবেলায় ডাকাত পড়ল।
আমাদের অ্যাকাউন্টেন্ট খুন হলেন, 3 লাখ টাকা লুট হলো। পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমার অপরাধ, আমি তখন পাশের ঘরে ওভারটাইম করছিলাম। মামলা শুরু হলো, পুলিশ প্রমাণ করলো যে আমি ডাকাত দলের গুপ্তচর। আমার 8 বছর জেল হলো। দেবতা বলে যদি কেউ থাকে তো এই বড়বাবু। এর সঠিক নাম কি, কোথায় থাকেন তা আমরা কেউই জানি না, আমাদের জানবার কথাও নয়। তবে যেখানেই থাকুন সেটা যে স্বর্গ তাতে সন্দেহ নেই। দেবতাদের তো অসংখ্য নাম থাকে, এরও আছে। এসব নিয়ে মাথা আমরা ঘামাইনি, ঘামালে মাথাটা খোয়া যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে এটুকু জানি, এরকম মানুষ ভূভারতে আর নেই। আমাদের সবাইকে উনি কেবল জীবন দিয়েছেন বললে কম বলা হয়, বলা উচিত বাঁচার মতো করে বাঁচতে শিখিয়েছেন। বিয়ে পাশ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, একটা কুলির কাজ পেলে বলতে যাই তাও জুটছিল না। বিধবা মা আর ছোট বোনটাকে নিয়ে গড়পাড়ের ভাড়া বাড়ি থেকে উৎখাত হয়ে ভাসতে ভাসতে শেষ পর্যন্ত রাসবিহারীর ফুটপাথে। চোখের সামনে তখন অনন্ত অন্ধকার। তখন গিয়েছিলুম লেক গার্ডেন্স লেভেল ক্রসিং এ রেলে মাথা দিতে। এই কার্তিক আর দেবেন আমায় তুলে এনেছিল। বড়বাবু আশ্রয় দিয়েছিলেন। সে আজ বছর 6 আগেকার কথা। তারপর বোনের ভালো বিয়ে দিলাম, মা মারা গেলে ধুমধাম করে শ্রাদ্ধ করলাম। এখন ভাবছি সল্ট লেকে জমি কিনে একটা বাড়ি করব। তাই বলছিলাম আর কি, বড়বাবু মানুষ নন, দেবতা। কার্তিকের গলা শুনে বড়বাবু ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন, বললেন, কে রে পূর্ণেন্দু, এদিকে আয়, খবর শুনেছিস? বড়বাবুর গলা শুনে বুঝলাম যে আমি কোনো দোষ করিনি। হায়দার মারা গেছে। হায়দার? আমরা যাকে গরিলা বলে ডাকতুম, সে কি? সে ছিল বড়বাবুর পার্সোনাল বডিগার্ড। আমি ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? বদন ঘোষ রোডের একটা বাড়ির ছাদ থেকে কেউ ওকে ঠেলে রাস্তায় ফেলে দিয়েছিল, ঘাড় মটকে গেছে। আর ঠেলে ফেলাই বা বলি কি করে, ছুঁড়ে ফেলে দিয়েছে। রাস্তার ঠিক মাঝখানে লাশ পড়েছিল। কি সর্বনাশ! ওখানে কি করছিল? পরে বলছি। আচ্ছা তোমরা এবার যাও, আমি পূর্ণেন্দুর সঙ্গে কিছু কথা বলবো। বড়বাবুর আদেশ শুনে সবাই নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। দাঁড়িয়ে রইলাম শুধু আমি। বড়বাবু এক হাত তুলে চোখের কালো চশমাটা ঠিক করে নিলেন। উনি 24 ঘন্টা কালো চশমা পরে থাকেন। কেন কে জানে? শুনেছি ওর একটা চোখ নাকি পাথরের। হতেও পারে, সে খবরে আমাদের কি দরকার? বড়বাবু সম্পর্কে বেশি কৌতূহল একদম ভালো জিনিস নয়। বড়বাবু বললেন, বদন ঘোষ রোড তুই চিনিস? ভবানীপুরে? সে যাকে না চিনলেও চিনিয়ে দেওয়া যাবে। ওখানে রাজমোহন সিংহরায়দের বাড়ি আছে, পুরনো দিনের জমিদার বাড়ির মতো। বাড়ির ভেতরে মন্দির টন্দির আছে, রোজ পুজো আচ্ছা হয়। হায়দারকে ওখানেই পাঠিয়েছিল। কি যে হলো সে যাকে। এবার কাজের কথা বলি, মন দিয়ে শোন। বদন ঘোষ রোডের বাড়িটাকে লোকে বলে রাজমোহনের রাজবাড়ি। রাজমোহনের বিহারে না কোথায় মস্ত জমিদারি ছিল। ভদ্রলোক প্রায় 100 বছর আগে এই বাড়িটা বানিয়েছিল। পরবর্তীকালে ওর ছেলেপুলেরা কলকাতাতেই থাকতেন, এখান থেকে জমিদারি চালাতেন। প্রচুর পয়সা ছিল একসময়, প্রচুর ফুর্তিবার্তাও করেছে। তবে সে যাক, ওসব কোনো কাজের কথা না। এখন এই বাড়ির মালিক একটা মেয়ে, তার নাম তিলোত্তমা রায়চৌধুরী। এ হচ্ছে এখন সিংহরায়দের শেষ বংশধর।
ওর ভাই রত্নাকর সিংহ রায় বছর খানেক হলো মারা গেছে। সে বিয়ে থা করেনি, ছেলেপুলে নেই, কাজে এখন সব সম্পত্তির মালিকানা বর্তেছে ওই তিলোত্তমার উপর। ওর বাবা রমাকান্ত অনেকদিন আগেই গেছে, মেয়েটি বিধবা। বিয়ে হয়েছিল বছর 10 আগে কোনো এক রায়চৌধুরীর সঙ্গে, একটা বাচ্চা হয়েছিল, সেটা বছর 3 বয়সে মারা যায়। তারপরের বছর রায়চৌধুরীও মারা যায়। তখন মেয়েটি বাপের বাড়ি চলে আসে। এখানে এসে কেবল পুজো আচ্ছা ধর্মকর্ম নিয়ে আছে। এটা তা প্রায় গত 5 বছর ধরে চলছে। সিংহরায়দের টাকা পয়সা এখন আর তেমন কিছু নেই, ফোঁপড়া হয়ে গেছে, কিন্তু ঠাঁট এখনো বজায় আছে। আর এটা চালিয়ে যাচ্ছে ওদের ওই ম্যানেজার দুর্গাশঙ্কর উপাধ্যায়। নামে হিন্দুস্তানি, বাঙালি হয়ে গেছে, বুড়ো হাড় বজ্জাত, হুবু নাম্বার 1। ঘুষ খায় না, মেয়ে ছেলের লোভ নেই, মাল খায় না, একেবারে 3rd ক্লাস। আমি লোকটাকে বাজানোর জন্য বছর 2 আগে জিতেনকে পাঠিয়েছিল। তুই তো জিতেনকে জানিস, কথা বলা এক্সপার্ট। ইচ্ছে করলে আইনস্টাইনকেও বুঝিয়ে আসতে পারে যে সূর্য পশ্চিম দিকে ওঠে। সেই জিতেনের মুখ খুলতে না খুলতে হারামজাদা বুড়ো একেবারে পুলিশে ফোন করে বসে আছে। জিতেন কোন রকমে ওখান থেকে কেটে বেরিয়ে এসেছিল। এখন তোর মনে প্রশ্নটা স্বাভাবিক যে সিংহরায়রা যদি ফোঁপড়াই হয়ে গিয়ে থাকবে, তবে ওদিকে আমার নজর কেন? তার কারণ আছে। ওদের একটা জিনিস আছে যেটা বলা যায় অমূল্য, সেটা ওদের গৃহদেবতা, একটা বিষ্ণু মূর্তি। এই মূর্তিটা থাকে বাড়ির ভেতরে, কখনো বাইরে আসে না। বাইরের মন্দিরের যে বিষ্ণু মূর্তি, সেটা এই মূর্তিটার হুবহু নকল, কিন্তু নকলই। বাইরেরটা পাথরে, আসলটা অষ্টধাতু। বাইরের মূর্তিটার যেসব গয়নাগাটি আছে সেসব ঝুটো। আসলটায় যে কি আছে তা বলে দিতে হবে না। তার চেয়েও বড় হচ্ছে মূর্তিটার বুকে একটা প্রকাণ্ড পদ্মরাগ মণি ফিট করা আছে, যেটাকে বলে কৌস্তব মণি। আমার নজর ওই মূর্তিটার দিকে। আফতারুজ্জামান এই খবরটা দিয়েছিল বছর 3 আগে। সেই সময় রত্নাকর সিংহ রায় নাকি গোপনে এক জার্মান সাহেবের সঙ্গে দর কষাকষি করছিল ওরা বেঁচে দেওয়ার জন্য। সেটা আক্তার জানতে পারে, তখন সে আমার কাছে আসে। আজ রত্নাকর বা আক্তার কেউই বেঁচে নেই। আমি ছাড়া এটার খবর আর বোধহয় কেউ জানে না। তবে আমার বিশ্বাস মূর্তিটা বের করে দিতে পারলে ঘরে 20 লাখ টাকা উঠবে মিনিমাম। চেপে চুপে ধরতে পারলে 40 পর্যন্ত উঠতে পারে। আমি হায়দারকে পাঠিয়েছিলাম মালটা ওঠানোর জন্য। ও বাড়ির একটা ঠিকে ঠিকে তুলে এনে কলকাতায় সে বলে দিল যে মাল কোথায় আছে। দোতলার ওপর কর্তামশাইয়ের ঘর, সেখানে দেওয়ালের মধ্যে গাঁথা সিন্ধুকের মতো মন্দির। বন্ধ করলে সিন্ধুক, খুললে মন্দির। সেখানেই গৃহদেবতার অবস্থান। তুই তো জানিস হায়দার ছিল কলকাতা কেন সারা দেশের 1 নম্বর গব্বাবাজ, যাকে ইংরেজিতে বলে ক্যাট বাগলার। অত বড় শরীরটা নিয়ে যে কোনো বাড়ির খাড়া দেওয়াল বেয়ে টিকটিকির মতো উঠে যেতে পারত। 10 তলার উপর কার্নি সেবে হাঁটাচলা করতো, যেন ময়দানে হাওয়া খাচ্ছে। তার পক্ষে দোতলার ওপরে একটা ঘরে ঢুকে ঘুমের ওষুধ স্প্রে করে একটা সিন্ধুক ভেঙে মাল বের করে আনা কোনো ব্যাপারই ছিল না। অথচ কিসের থেকে কি হয়ে গেল। ওই বাড়ির যে 3টে দারোয়ান আছে, তাদের 7 দিনেই হায়দারকে কাবু করা। তার মানে অনেকগুলো লোক ওখানে হায়দারের জন্য অপেক্ষা করছিল। ও ঢুকতেই সবাই মিলে ওকে কবজা করে ছাদ থেকে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, লোকগুলো জানলো কি করে যে সেই দিনই হায়দার যাবে? আমি ভয় ভয় বললুম, ঠিকে ঝিটা। না 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 না, সেটাকে তো মেরে লেগে জলে ফেলে দিয়েছিল। ওসব সাক্ষী রাখতে আছে কখনো? খবর অন্য কেউ দিয়েছে। সে যাক গে, সে ব্যাপারে তোর মাথা ঘামানোর দরকার নেই। এখন তোকে কি করতে হবে বলি শোন। তানুক কাকে বলে জানিস? আগে সুন্দরী তরুণী বিধবা। তোকে সেই তানুক পটাতে হবে। এই কাজে তুই এক্সপার্ট। যেখানে যতবার তোকে মেয়ে ছেলে জপাতে পাঠিয়েছি ততবার তুই সাকসেস। তোর এই ফিল্ম স্টার মার্কা চেহারা, সাহিত্য টাহিত্য নিয়ে কবি টবি কথাবার্তা যে এমন কাজে লাগবে কে ভেবেছিল? আগে তো এখন ওই তিলোত্তমাকে গাঁথা দরকার, কারণ কর্তামশাই ঘরেই তিলোত্তমা শোয় একা। মূর্তিটা কত বড়? খুব বড় কিছু নয়, ফুটখানি পুজো হবে। একাই নিয়ে বেরিয়ে আসতে পারবি। কতদিন সময় দেবেন? তা নে না, তোর যত সময় দরকার তুই নে না, আমার কোনো তাড়া নেই। আমি চুপ করে আছি দেখে বড়বাবু বললেন, ব্যাস, আর কোনো প্রশ্ন নেই? না। তুই একটা কথা খেয়াল করেছিস, এই মেয়েটা কিন্তু ভীষণ ভক্তিমতী, ধর্মপরায়ণ আর সূচিবায়গ্রস্ত। তাতে কিছু যায় আসে না। ওসব বাইরের স্নায়বিক বিকার, ভেতরে সব সমান।
এতদিনে এটুকু জ্ঞান আমার হয়েছে যে দুনিয়ায় এমন মেয়ে নেই যে প্রলোভন প্রতিরোধ করতে পারে। কেউ হয়তো বেশি দিন আটকে রাখতে পারে, কেউ কম দিন, কিন্তু শেষ পর্যন্ত লোভের কাছে নিজেকে বিকিয়ে দিতে হবেই। বাকি ছেলে, যা তৈরি হতে শুরু কর। তৈরি হতে মাস চারেক সময় লাগলো। প্রথমে প্ল্যানটা ঠিক করা হলো। তিলোত্তমা দুঃখী মানুষ, কতটুকুই বা সুখের মুখ দেখেছে। অতএব আর একজন দুঃখী লোকের প্রতি তার সহানুভূতি চট করে জাগবে, এটাই স্বাভাবিক। এবার সেই সহানুভূতির রাস্তা ধরে তার কাছে এগোতে হবে, আস্তে আস্তে দুঃখী দুঃখী ভাবে, ভবিষ্যতে সুখের একটা আবছা ছবি আঁকতে আঁকতে ধীরে ধীরে সেই অলিক ছবিটাকে একটা সত্যিকারের রূপ দিতে হবে। অতএব প্রথমেই চুল আর দাড়ি কাটা বন্ধ করে দেওয়া গেল। যখন সেগুলো বেশ বড় হয়ে উঠল, তখন রোজ শ্যাম্পু করে করে যতদূর সম্ভব রুক্ষ করে তোলা হলো। মাস দুয়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিলাম। কাজ শুরু করার দুদিন আগে থেকে কুমোর বাড়ির মাটি ঘষে ঘষে চুল দাড়ি এলোমেলো খুস্কো খুস্কো করে ফেললাম। তারপর ছেঁড়া প্যান্ট আর শার্ট জোগাড় করে ফেললাম। আমার চেহারা দেখে তো মল্লিকা হেসে অস্থির, বললে, বাপরে বাপ, পারো তুমি এমন পোশাকে আর এই চেহারা নিয়ে কোথায় যে যাচ্ছ তুমিই জানো। সেসব তো আবার জিজ্ঞেস করাও বারণ। তবে এতদিন ধরে যখন ঘষা মাজা চলেছে, তখন এবার বেশ বড়সড় কিছু হবে বলেই মনে হচ্ছে। কি গো, তাই না? বলেছি তো এসব কথা জিজ্ঞেস করা বারণ। তবে এবার দাঁওটা যদি লাগে তোমার কপাল খুলে যাবে, এটুকু বলে দিলাম। বটে, কি হবে আমার? দিগঙ্গনা অ্যাপার্টমেন্টের 3 তলার ফ্ল্যাটটা তোমায় দিয়ে দেব। আমি চলে যাব সল্ট লেকে। ও এই? কেন, পছন্দ হলো না? 1200 স্কোয়ার ফুট, 2টো বেডরুম। 2টো বেডরুম? তবে আর কি, কি হবে আমার 2টো বেডরুম দিয়ে? আচ্ছা, তুমি আমায় বিয়ে করতে পারো না? বিয়ে? তোমাকে? আমি? পাগল হয়েছ? হ্যাঁ, ফিল্মে নামিয়ে দিয়েছি, ভালো খাচ্ছ দাচ্ছ, ব্যাস ওই পর্যন্ত। তার বেশি আর হাত বাড়িও না। যাও। আমি জানতাম। আসলে তুমি একটা অমানুষ। তোমার বাড়িটা যেমন সুন্দর, ভেতরটা তেমনি কুৎসিত। তাহলে বিয়ে করতে চাওয়া কেন? বিয়ে করলে তো ভেতর বাহির সব সমান, তখন সেটা সইতে পারবে। তার চেয়ে এখন বাইরেটা নিয়ে আছো, সেটা নিয়েই থাকো। কুৎসিত যেটা, সেটা ভেতরেই থাক। বড়বাবুর সঙ্গে গাড়ি করে গিয়ে রাজমোহনের রাজবাড়ি দেখে এলাম। রাজবাড়ি কিচ্ছু নয়, তবে বেশ বড় বাড়ি। চারিদিকে 8 ফুট উঁচু পাঁচিল, পাঁচিলের মাঝখানে বর্ষার মতো দেখতে লোহার শিক লাগানো চওড়া গেট। গেটের পর মার্বেল পাথর বসানো উঠোন, তার এক পাশে মন্দির, অন্য পাশে বোধহয় অফিস ঘর। গেটের দুপাশে দারোয়ানের বসবার সিমেন্টের চেয়ার, ওপরে সিমেন্টের লাল সবুজ রং করা ছাতা। উঠোনের পেছনে টানা লম্বা দোতলা বাড়ি, সামনে কারুকার্য করা লোহার রেলিং বসানো বারান্দা, ওপরে সবুজ রং করা কাঠের ঝিলমিল, পেছনে সার সার দরজা। কটা ঘর বলা শক্ত। একতলায় বাড়ির মাঝখানে বারান্দায় ওঠার শ্বেত পাথরের সিঁড়ি, দোতলায় ওঠার সিঁড়িটা রাস্তা থেকে দেখা যায় না। বড়বাবু বললেন, গেটের ঠিক সামনে দোতলায় যে ঘরটা দেখছিস, ওটাই কর্তামশাইয়ের ঘর। তিলোত্তমা ওখানেই শোয়। আর একতলায় একদম ডান দিকে ঘরটা ওই হারামজাদা উপাধ্যায়। হ্যাঁ, তাদের লাশ কোথায় পড়েছিল? এই যে আমরা গাড়িটা যেখানে রেখেছি, ঠিক এইখানে।
ওই বাড়ির ছাদ থেকে হেদারকে এত দূরে ছুঁড়ে ফেলেছিল? এ তো 10-12 জন তাগড়া লোকের কাজ। হ্যাঁ, তা তো বটেই। খবরটা যে কে উগড়ালো, সে আগে লোক লাগিয়েছি, 2-1 দিনের মধ্যেই বের করবো। তুই তোর কাজ শুরু করে দে, এই নিয়ে ভাবিস না। আমিও তাদের সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলাম, মাথা নিচু করে। মন্দিরটা দেখলাম খুব বড় নয়, আর নেহাত ছোটও নয়। মূল বিগ্রহের ঘরের সামনে একটা বড় সড়ো চৌকো বারান্দা আছে, শ্বেত পাথরে মোড়া। তার 4 কোণে 4টে কারুকার্য করা থামের উপর একটা ছাদও আছে। আমি সিঁড়ি বেয়ে সেই বারান্দায় উঠে একটা থামে ঠাসান দিয়ে মাটিতে বসে উদাস দৃষ্টিতে বিগ্রহের দিকে চেয়ে রইলাম। আর কোনো দিকে তাকালাম না। কে এলো কে গেল সেদিকে কোনো খেয়ালই নেই। পুরুত মশাই পুজো করলেন, কি সব জল টল ছেটালেন, ভক্তেরা প্রসাদ দিল, আমি কিন্তু বসেই রইলাম। সন্ধেবেলা দারোয়ান এসে আমাকে বাইরে চলে যেতে বলল। আমি বেরিয়ে গেলাম। প্রথম দিন কেউ আমাকে লক্ষ্যই করল না। দ্বিতীয় দিন লক্ষ্য করলেন পুরুত মশাই। টের পেলাম পুজো করছেন, ঘুরছেন ফিরছেন, আর বারবার আমার দিকে তাকাচ্ছেন। আমার কিন্তু কোনোদিকে খেয়াল নেই, দৃষ্টি বিগ্রহের দিকে। তৃতীয় দিন বিকেল বেলা পুরুত মশাই আমার সামনে এসে বসলেন। নানা প্রশ্ন, আমি কে, কোথায় থাকি, এখানে বসে আছি কেন, ইত্যাদি ইত্যাদি। আমি কোনোটারই জবাব দিলাম না। শেষে খুব করুণ সুরে শুধু বললাম, আমি এখানে বসে থাকলে যদি আপনার কোনো অসুবিধে না হয় তাহলে আমায় বসে থাকতে দিন। আমার কথা শুনে পুরুত মশাই অত্যন্ত লজ্জিত হলেন। চতুর্থ দিন দুপুরবেলা একটি দারোয়ান এসে আমার সামনে দাঁড়ালো, বলল, আমার সঙ্গে আসুন, ম্যানেজার বাবু ডাকছেন। আমি দীর্ঘশ্বাস ফেলে উঠে কম্পিত পদে উঠোন পার হয়ে অফিস ঘরে গেলাম। চলুন। দুর্গা শঙ্কর উপাধ্যায়কে দেখে মনে হলো ম্যানেজার না হয়ে সংস্কৃতের পণ্ডিত হলে মানাতো ভালো। ফর্সা টকটকে রং, পাকা ভুরু, পাকা গোঁফ, মাথায় সামান্য কটি পাকা চুলে ঘেরা প্রকাণ্ড টাক, পরনে সাদা পাঞ্জাবি আর ধুতি। অফিস ঘরের একপাশে একটি অতি প্রাচীন টেবিলের উল্টো দিকে এক অতি প্রাচীন চেয়ারে পিঠ সোজা করে বসেছিলেন। প্রশ্ন করলেন, এই যে তুমি বাঙালি? আমি নিঃশব্দে ওপরে নিচে মাথা নাড়লাম। তো তুমি রোজ এখানে এসে বসে থাকো কেন? হ্যাঁ, কে তুমি, কি চাও? আমার নাম পূর্ণেন্দু ভট্টাচার্য। আমি এই পর্যন্ত বলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে মেঝের ওপর পড়ে গেলাম। সময় জানি না, তবে অনেকক্ষণ বাদে জ্ঞান ফেরার পর বললাম, আমি এসব খাবার খাবো? অফিস ঘরের একটা চেয়ারে আমি তখন বসে, চুল দাড়ি তখনও ভিজে। আমার সামনে টেবিলের উপর ভাত আর পঞ্চব্যঞ্জন। আমার সামনে দাঁড়িয়ে উপাধ্যায় আর কয়েকজন কর্মচারী। উপাধ্যায় বললেন, হ্যাঁ, সব খাবে। ডাক্তারবাবু বললেন 3-4 দিন নাকি তোমার খাওয়া হয়নি। আমি নিঃশব্দে কিছুক্ষণ কাঁদলাম। তারপর মাছ তরকারি সরিয়ে রেখে শুধু নুন দিয়ে খানিকটা ভাত খেয়ে উঠে পড়লাম। উপাধ্যায়ের দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ, তবে ভবিষ্যতে দয়া করে এটা করবেন না। উপাধ্যায় খুব একটা বিচলিত হয়েছেন বলে তো মনে হলো না। কঠিন কণ্ঠে বললেন, তা বাপু এখানেই শান্তি পাবে এরকম কথা তোমার মনে হলো কেন? ঘুরে দাঁড়িয়ে বললাম, শান্তি পাবো কি পাবো না তা তো জানি না, তবে খুঁজতে দোষ কি? বহু জায়গাতেই তো খুঁজলাম, পাইনি তো।
তবে হ্যাঁ, আপনাদের পুরুত মশাইয়ের সংস্কৃত উচ্চারণ বড় খারাপ, খুব কানে লাগে বলে আবার ফিরে গিয়ে মন্দিরের বারান্দায় বসলাম। ডাক এলো সেদিন বিকেল বেলা। একটি কাজের মেয়ে এসে বলল, এই যে দিদিমণি তোমাকে ডাকতেছেন। বুঝলাম, সময় হয়েছে কাছে যাবার।